একটু একা হয়ে বসবেন, ভলিউমটা কমিয়ে নিন। কারণ আজ এমন কিছু কথা বলবো যা প্রকাশ্যে বলা যায় না, কেবল মনের গহীনেই এর স্থান। বিশ্বাস করুন, এই গল্পটা বলা আমার জন্য খুব কঠিন। প্রতিটা শব্দ উচ্চারণ করতে গিয়ে বুকটা ধুকধুক করে কাঁপছে, যেন আজও সেই স্মৃতিগুলো আমার পিছু ছাড়েনি। কত বছর কেটে গেল, অথচ সেই স্পর্শ, সেই চোখের ভাষা আজও আমাকে তাড়া করে বেড়ায়। জীবনে অনেক সম্পর্ক দেখেছি, কিন্তু এই সম্পর্কের মতো জটিল আর অপ্রকাশ্য কিছু আর দেখিনি। হয়তো আপনারও মনে হচ্ছে, কি এমন কথা যায় এত লুকানোর? ধৈর্য ধরুন, সব বলবো, কিন্তু তার আগেই নিজেকে একটু প্রস্তুত করে নিন, কারণ যা শুনতে চলেছেন তা হয়তো আপনার ধারণাকেও পাল্টে দেবে। আমাদের সমাজের কিছু অদৃশ্য দেয়াল আছে, যা হয়তো আমরা কখনো ভাঙতে চাই না, কিন্তু আবেগের স্রোত কখনো কখনো সেই দেয়াল ভেঙে দেয়। আর একবার সেই দেয়াল ভাঙলে সব কেমন এলোমেলো হয়ে যায়, যার ফল ভুগতে হয় জীবনভর। আজ আমি অনুষ্কা, আমার জীবনের এমনই এক গোপন অধ্যায়ের কথা আপনাদের সাথে ভাগ করে নেব। এই গল্পটা শুধু আমার একার নয়, হয়তো আরও অনেকের জীবনের প্রতিচ্ছবি। আজ আমি একটা হালকা সবুজ শাড়ি পরেছি, আঁচলটা একটু আলগা করে রাখা। হয়তো এই হালকা পোশাকটা আমার মনের ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে গিয়ে মনে হলো, এই অনুষ্কার শরীরটা আজও তেমনই টানটান, অথচ মনটা এক সমুদ্র যন্ত্রণার সাক্ষী। আমার বাড়ি বর্ধমান জেলায়, একটা ছোট্ট গ্রামেই আমার শ্বশুর বাড়ি। বিয়ে হয়েছিল 5 বছর আগে অভিজিতের সাথে। অভিজিৎ সহজ সরল মানুষ, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। আমাদের সংসারটা মন্দ ছিল না, বরং ভালোই ছিল। কিন্তু ভালো থাকা মানেই তো আর সব ঠিক থাকা নয়, তাই না? জীবনের স্রোত কখন কোন দিকে মোড় নেয় তাকেই বলতে পারে। অভিজিৎ ছিল 3 ভাইয়ের মধ্যে মেজ, আর অয়ন, সে ছিল সবার ছোট। সবে কলেজে ভর্তি হয়েছিল যখন আমার বিয়ে হলো। চঞ্চল হাসি খুশি একটা ছেলে, যাকে দেখে প্রথমটাই মনে হয়েছিল একেবারে দুধের শিশু। কিন্তু সেই শিশু যে কখন এত বড় হয়ে গেল আর আমার জীবনের সব হিসেব নিকেশ পাল্টে দিল, তা টেরও পাইনি। আমার মনের কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, তাই অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম অয়ন আমাকে বৌদি বলে ডাকত, খুব শ্রদ্ধা করত। আমি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন আমার খুব লজ্জা করত সকলের সামনে বের হতে। অয়নই ছিল প্রথম যে আমার সাথে খুব সহজে মিশেছিল। ও আমাকে বাড়ির কোথায় কি আছে, কোন জিনিস কোথায় রাখা থাকে, সব বুঝিয়ে দিত। যখন অভিজিৎ রাতের বেলা ওর বন্ধুর বাড়ি থেকে ফিরতে দেরি করত, তখন অয়নই এসে আমার সাথে কথা বলত, যাতে আমার ভয় না লাগে। বাড়ির বাকিরা ততক্ষণে হয়তো ঘুমিয়ে পড়ত। ও আমার সাথে নানা মজার গল্প করত, সিনেমা দেখার কথা বলত। আমিও হাসতে হাসতে ওর সাথে কথা বলতাম, ভালো লাগতো ওর সঙ্গ। ভাবতাম, আহা, কি ভালো দেবর পেয়েছি আমি, আমার স্বামীর ছোট ভাই, আমারও তো ছোট ভাইয়ের মতোই। এইরকম সরল সম্পর্কটা আমার মনের মধ্যে কোনো জটিলতার জন্ম দেয়নি। কিন্তু সময় কখন যে তার চেনা ছক থেকে সরে যায় তা বোঝা যায় না। অভিজিৎ কাজের সূত্রে প্রায়ই শহরের বাইরে যেত, মাঝে মাঝে 1 সপ্তাহের জন্য, আবার কখনো কখনো তারও বেশি দিনের জন্য। বাড়িতে আমি আর শ্বশুর শাশুড়ি থাকতাম, আর থাকত অয়ন। শাশুড়িমা নিজের হাতে সব কাজ করতেন, আমাকে তেমন কিছু করতে দিতেন না। বলতেন, তুমি নতুন বউ, এখন একটু বিশ্রাম নাও। আমিও ঘরের টুকটাক কাজ করতাম, আর রান্নাঘরে নাকে সাহায্য করতাম। অয়ন তখন কলেজে যাওয়া শুরু করেছে। দুপুরে যখন আমি রান্নাঘরে থাকতাম, ও কলেজের ড্রেস পরে আমার সামনে দিয়ে যেত। প্রথমটায় সে আমাকে দেখত না, বা দেখলে স্রেফ হাসত, কিন্তু ধীরে ধীরে তার চোখের চাহনি পাল্টাতে শুরু করল। আমি যখন রান্না করছি, তখন ও এসে বলতো, বৌদি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিংবা বৌদি, আজ কলেজ থেকে ফিরে তোমার হাতের রান্না খাবো। ওর এই সরল কথাগুলো আমার ভালো লাগত, কিন্তু ওর চোখ দুটো যেন আমার শরীরে একটা অন্যরকম উষ্ণতা ছড়াতো। আমি পাত্তা দিতাম না, নিজেকে বোঝাতাম ও ছোট ছেলে, আর আমি ওর বৌদি, ওর মনে কিছু থাকতে পারে না। তবে কিছু ঘটনা আমার মনকে নাড়িয়ে দিতে শুরু করল। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর মা ঘুমোচ্ছিল। অয়ন কলেজ থেকে ফিরল, এসেই সে সরাসরি রান্নাঘরে চলে এলো। আমি তরকারি কাটছিলাম, ও এসে আমার পেছন দিক থেকে দাঁড়ালো। ওর শরীর থেকে একটা তরতাজা ছেলের গন্ধ আসছিল। আমি বললাম, কি রে, কিছু বলবি? ও বলল, না বৌদি, এমনি, খুব খিদে পেয়েছে, কিছু হয়েছে? আমি হেসে বললাম, হ্যাঁ রে, হয়ে গেছে প্রায়, একটু সবুর কর। হঠাৎ করেই ওর হাতটা আমার পিঠের কাছে চলে এলো। সে একটা শার্টের বোতাম ঠিক করার ভান করে আলতো করে আমার আঁচল সরিয়ে দিল।
আমি চমকে উঠলাম। ওর স্পর্শে আমার সমস্ত শরীর কেমন যেন শিরশির করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি করছিস? ও যেন কিছু বোঝেইনি এমন ভান করে বলল, আঁচলটা সরে গিয়েছিল, তাই ঠিক করে দিচ্ছিলাম। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে একটা দুষ্টুমি ছিল, যা আমি আগে দেখিনি। আমার মনে একটা হালকা কাঁপুনি শুরু হল। এরপর থেকে এই ধরনের ঘটনা যেন ক্রমশ বাড়তে লাগল। কখনো বাথরুম থেকে বেরিয়ে আমি যখন বারান্দা দিয়ে যাচ্ছি, সে হঠাৎ করে পেছন দিক থেকে এসে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেলত। বলতো, বৌদি, এই শাড়িটা তোমাকে খুব মানিয়েছে। আমি সরে আসার চেষ্টা করতাম, কিন্তু ওর হাতের চাপটা যেন আমার শরীরের সাথে আটকে যেত। আমার বুকের ভেতরটা ধুকপুক করত। নিজেকে বোঝাতাম, হয়তো ও সত্যিই কিছু বোঝে না, স্রেফ দুষ্টুমি করছে। কিন্তু আমার মন জানত, এই দুষ্টুমিটা আর স্রেফ দুষ্টুমি নেই। অভিজিৎ বাইরে থাকলে অয়ন যেন আরও বেশি কাছাকাছি আসার সুযোগ পেত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে প্রায়ই আমার ঘরে এসে বসত। বলত, বৌদি, গল্প করবে না? আমি বলতাম, এত রাতে? মা দেখতে পেলে কি বলবে? ও হাসত, মা তো ঘুমিয়ে গেছে, কেউ দেখবে না। আমরা চুপচাপ গল্প করতাম। ও তার কলেজের গল্প বলত, বন্ধুদের গল্প বলত। আমার মনের ভেতরের অস্থিরতা বাড়তে থাকত। একদিন রাতে সে আমার খাটের এক কোণে এসে বসল। আমার হাতটা আলতো করে ধরল। আমি চমকে হাত সরিয়ে নিতে গিয়েও পারলাম না। ওর হাতের স্পর্শে আমার শিরা উপশিরা যেন দাউ দাউ করে জ্বলছিল। ও আমার হাতের তালুর ওপর আঙুল বলিয়ে বলল, বৌদি, তুমি এত সুন্দর কেন? ওর এই কথাগুলো আমার কানে বিষের মতো লাগত, কিন্তু শরীরটা কেমন অবাধ্য হয়ে উঠছিল। আমি নিজের সাথে লড়াই করতাম। নিজেকে বলতাম, অনুষ্কা, এ কি করছিস? তোর স্বামী আছে, তোর সংসার আছে। কিন্তু ওর কাছাকাছি এলে আমার সমস্ত যুক্তি যেন হেরে যেত। একদিন গভীর রাতে অভিজিৎ তখনও বাইরে, শাশুড়িমা ঘুমিয়ে, আমি শুয়েছিলাম। হঠাৎ দরজায় একটা শব্দ, অয়ন। আমি উঠে দরজা খুলতেই সে ঘরে ঢুকে পড়ল। ওর মুখটা কেমন যেন উদ্ভ্রান্ত দেখাচ্ছিল। আমি বললাম, কি হয়েছে এত রাতে? ও কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরল। ওর শরীরের উষ্ণতা আমাকে মুহূর্তের মধ্যে গ্রাস করল। আমি পাথর হয়ে গেলাম। ওর বুকে আমার মাথাটা চেপে ধরল। ও ফিসফিস করে বলল, বৌদি, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। কেন তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? ওর কথাগুলো আমার কানে যেন এক অজানা সুরের মতো বাজছিল। আমি জানতাম এটা ভুল, এটা মহাপাপ, কিন্তু ওকে সরাতে পারছিলাম না। আমার নিজের শরীরের ভেতরও তখন এক প্রলয় শুরু হয়ে গেছে। ওর নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। ওর হাত আমার পিঠের ওপর দিয়ে নেমে যাচ্ছিল। আমি নিজেকে শত চেষ্টা করেও সামলাতে পারছিলাম না। সে আমার কানের কাছে মুখ এনে বলল, আমি তোমাকে ভালোবাসি বৌদি, খুব ভালোবাসি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি জানি এটা আমার দুর্বলতার সুযোগ নেওয়া। ও আমার একাকিত্ব আর মনের কষ্টগুলো খুব কাছ থেকে দেখেছে, আর সেই সুযোগটাই নিচ্ছে। আমি অসহায়ভাবে ওর বাহুডোরে বন্দী হয়ে গেলাম। সেই রাতটা আমার জীবনের একটা বিভীষিকা হয়ে আজও আমাকে তাড়া করে বেড়ায়। যদিও সবকিছুর একটা সীমা ছিল, কিন্তু সেই শারীরিক নৈকট্য, সেই গোপন অভিসার আমার মানসিক জগতে এক গভীর ক্ষত তৈরি করে গেল। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। বাড়ির মধ্যে আমরা স্বাভাবিক থাকতাম, কিন্তু অভিজিৎ বাইরে গেলেই আমাদের মধ্যে এক অন্যরকম টানাপোড়েন শুরু হতো। অয়ন যেন আমাকে তার হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। ও বলতো, তুমি যদি কাউকে কিছু বলো, তাহলে আমি জানি না আমি কি করব। সবাই বলবে তোমার দোষ। ওর এই কথাগুলো আমাকে ভয় পাইয়ে দিত। আমি ভয়ে সিটিয়ে থাকতাম। আমার ভেতরটা জ্বলে যেত, অথচ বাইরে আমি হাসি মুখে চলতাম। আমার ওপর একটা চাপ তৈরি হয়েছিল। একদিকে নিজের স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, অন্যদিকে অয়নের অদৃশ্য ব্ল্যাকমেল। আমি প্রতি মুহূর্তে নিজেকে দোষী মনে করতাম। রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করতাম, অনুষ্কা, তুই এটা কি করলি? তোর সুখের সংসারটা নষ্ট করে দিচ্ছিস? এই রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে আমার দিন কাটতে লাগল। প্রতিটা দিন ছিল এক নতুন পরীক্ষা। আমি অয়নকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু সে এমনভাবে আমার কাছে আসত যেন সে কিছু ভুল করছেই না। বাড়ির অন্য সদস্যের চোখে আমি এক আদর্শ বৌদি ছিলাম, কিন্তু আমার ভেতরের অনুষ্কাটা দিনের পর দিন মরে যাচ্ছিল। এই গোপন সম্পর্কের মানসিক চাপ এত বেশি ছিল যে আমি অসুস্থ হয়ে পড়তে লাগলাম। আমার মুখে হাসি ছিল না, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল।
শাশুড়িমা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করতেন, কি হয়েছে রে বৌমা, শরীর খারাপ? আমি কোনো মতে সামলে বলতাম, না মা, ঠিক আছি। আমি জানতাম এই সম্পর্ক যত গভীর হবে তত আমি অতলে তলিয়ে যাব। আমার মনে হচ্ছিল যেন এক চোরাবালিতে আটকে গেছি। যত বেরোনোর চেষ্টা করছি ততই ডুবে যাচ্ছি। এই গোপন ভালোবাসায় কোনো শান্তি ছিল না, ছিল শুধু ভয় আর পাপবোধ। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আর না, এই নরক যন্ত্রণা থেকে আমাকে বেরোতেই হবে। আমার স্বামীকে আমি ঠকাতে পারি না, আর নিজেকেও এভাবে নষ্ট করতে পারি না। একদিন অয়ন যখন আবার আমার কাছে আসার চেষ্টা করল, আমি ওকে স্পষ্ট ভাষায় বললাম, অয়ন, এটা ভুল, এটা বন্ধ হওয়া দরকার। ও প্রথমে হতবাক হয়ে গিয়েছিল, তারপর রাগ করে বলেছিল, তুমি আমাকে ভালোবাসো না, তুমি সব ভুলে যেতে চাও। আমি ওর চোখ দেখেছিলাম, সেখানে সত্যিকারের কষ্ট ছিল। হয়তো ও নিজেও এই জটিল সম্পর্কে জড়িয়ে পড়েছিল, কিন্তু আমি জানতাম এই পথটা আমাদের দুজনের জন্যই ধ্বংসের রাস্তা। আমি বললাম, আমি তোমার বৌদি আর তুমি আমার দেবরের মতো। আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে খুব খারাপ। এটা শুধু আমাদের নয়, আমাদের পরিবারের সম্মানও নষ্ট করবে। ও প্রথমে মানতে চায়নি, অনেক অনুরোধ করেছিল, কিন্তু আমি স্থির ছিলাম। আমি ওকে বোঝাতে চেষ্টা করেছিলাম এই ক্ষণিকের মোহ বা শারীরিক আকর্ষণ কোনো সত্যিকারের ভালোবাসা নয়, এটা শুধুই পালায়ন, একাকিত্ব থেকে বাঁচার চেষ্টা। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি জানি ওর কষ্ট হয়েছিল, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া খুব জরুরি ছিল। এরপর থেকে অয়ন অনেকটাই বদলে গেল। সে আর আগের মতো আমার কাছে ঘেঁষত না, দূর থেকে দেখলেই চোখ নামিয়ে নিত। আমি জানি ওর মনে হয়তো আমার প্রতি এক চাপা ক্ষোভ আছে, কিন্তু আমি আর নিজেকে অপরাধী মনে করিনি। আমি নিজের শান্তি খুঁজে পেয়েছিলাম। আমি বুঝেছিলাম জীবনের কিছু মোহে পড়লে তার থেকে বেরিয়ে আসার পথটা খুবই কঠিন হয়, কিন্তু অসম্ভব নয়। এক ঝলকের ভালো লাগা, তীব্র শারীরিক আকর্ষণ বা মনের দুর্বলতার সুযোগ নিয়ে গড়ে ওঠা সম্পর্ক কখনো সুখ দিতে পারে না, বরং তা এক গভীর শূন্যতা আর অনুশোচনা রেখে যায়। এই ধরনের সম্পর্কগুলো দেখতে ঝলমলে মনে হলেও আসলে তা শুধু অন্ধকার ডেকে আনে। নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং সামাজিক সীমারেখা মেনে চলাটাই বোধহয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ভালোবাসার সঠিক পথটাই একমাত্র সুখের চাবিকাঠি, অন্যথায় তার ফল হয় সারা জীবনের অনুশোচনা। জীবনটা একবারের, এটাকে পাপ আর গ্লানিতে ডুবিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আশা করি আমার এই গল্পটা আপনাদের ভাবাবে, হয়তো জীবনের কিছু কঠিন সত্যকে নতুন করে চিনতে সাহায্য করবে।